তার মধ্যে একটি কথা হচ্ছে শিক্ষা। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, তাহলে এই শিক্ষা থেকে এই 10% পপুলেশনকে বাদ দিয়ে আপনি কি করে আগামী 10 বছরে সকলের জন্য শিক্ষা নিশ্চিত করবেন? আপনার এই পলিটিক্যাল ঘোষণা বা আপনার এই সরকারি দায়িত্ব পালন করা হবে না যদি আপনি 10% পপুলেশনকে বাদ দেন। তাহলে এই 10% পপুলেশনকে যদি যোগ করতে হয়, তাহলে যে দুটো বিষয় আমাদের জরুরি, আমাদের গুরুত্বপূর্ণ, সেটা হলো আমাদের যে বর্তমান ইনফ্রাস্ট্রাকচার আছে, স্কুল আছে, কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, সেগুলাতে র্যাম্পের ব্যবস্থা করতে হবে। আমাদের যে প্রেস গুলো আছে, আমাদের যে গভর্নমেন্টের যে প্রেস গুলো আছে, যেখান থেকে আমরা প্রিন্ট টেলিভিশন সম্ভব, উনি একদিনে একটি চিঠি উনি দিয়ে দিতে পারেন। আমাদের দেশে একটি শ্রবণ প্রতিবন্ধী মাস্টার ডিগ্রি হোল্ডার নেই, অথচ পৃথিবীতে বিভিন্ন উন্নয়ন দেশে শ্রবণ প্রতিবন্ধীরা পিএইচডি করছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে হাজার হাজার ব্লাইন্ড পিএইচডি করছে, অথচ আমাদের দেশে আমরা যদি 5 জন শিক্ষিত প্রতিবন্ধীকে খুঁজি আমরা পাবো না। কিন্তু এই পপুলেশনকে বাদ দিয়ে আমার প্রশ্ন, কি করে জাতি অগ্রগতি হতে পারে? আমি আশা করি আপনি বিষয়টা বিবেচনা করে দেখবেন। আপনাদের সবাইকে আবারো স্বাগত জানাই। আমি আমার বড় ভাই সাইফুল ভাইকে স্বাগত জানাই। উনি এসেছেন আমাদের মাঝে, ওনার কাছে আমি কৃতজ্ঞ। ওনাকে স্বাগত জানাই। আমার বক্তব্য আমি শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। বিপিকেএস কর্তৃক আয়োজিত লিডারশিপ ট্রেনিং সেমিনারের উদ্বোধনী পর্বে শ্রদ্ধেয় সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি মণ্ডলী, বিভিন্ন মিডিয়া থেকে আগত সাংবাদিক বন্ধুরা, বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবর্গ, অংশগ্রহণকারী প্রতিবন্ধী ভাই ও বোনেরা, উপস্থিত সম্মানিত সুধী মণ্ডলী, ধন্যবাদ জনাব জাহাঙ্গীর আলম মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এখন I would like to request Mr. Jean B. George, Special Guest and Mission Director, USAID, to deliver his speech. Thank you very much. Mr. Abdul Hai, MP, Chair of the Parliamentary Standing Committee on Social Welfare, MD Saiful Bari, Chief Advisor, ATN Bangla, Mr. MD Saiful Islam, Chair, BPKS, Abdul Sattar Dulal, my good friend, Executive Director, BPKS, other distinguished guests and delegates to the seminar, Namaskar, good morning, Assalamu alaikum. Even with all of the elements of our Americans with Disabilities Act, the tide did not turn in favor of the disabled until the business community realized they had much to gain by joining hands with the government and the organizations promoting the rights of the disabled. Vishesh Otithi, USAID Mission Director George, BPKS Honorable Chairman, Executive Director, এবং বিভিন্ন এলাকা থেকে আগত BPKS সংগঠনের প্রতিনিধিবৃন্দ, আসসালামু আলাইকুম।
আমি জানতে পেরেছি যে মাননীয় শিক্ষামন্ত্রী একটু তারা আছে সেজন্য প্রথমেই আমি একটি কথা পরিষ্কার করে নিতে চাই। কথায় বলা হয়েছে প্রকারান্তরে যে শিক্ষামন্ত্রী এসেছে বলে আপনার অত্যন্ত কৃতজ্ঞ হয়েছেন। আমার আশাটা শিক্ষামন্ত্রীর চেয়েও আরো বড় কারণ রয়েছে অনুষ্ঠানে আসা। কেননা আমার নিজের একটি ভাই শ্রুতি শ্রবণ প্রতিবন্ধী যাকে বলেন আপনারা, এবং আসলে সেই কিন্তু প্রথম আমার কাছে এসেছিল এই প্রস্তাবনা নিয়ে যে আজকে আমি আসবো। কাজেই একটি পরিবারের প্রতিবন্ধী আছে এবং সেই সুবাদে এই ধরনের একটি সম্মেলনে আসার বোধ করি আমার ব্যক্তিগত একটি অধিকার রয়েছে শিক্ষামন্ত্রী ছাড়াও। সেই জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। পেতে হবে, এটি আমাদের দায়িত্ব, সরকারি দায়িত্ব বলুন বা ইমানি দায়িত্ব বলুন, যাই বলুন, এটি আমাদের দায়িত্ব। ঠিক সুচারুভাবে দেওয়া হচ্ছে বলে আমি মনে করি না। অনেক সময় বলা হয়ে থাকে যে প্রতিবন্ধীদের শুধু একটু কারিগরি শিক্ষা দিয়ে দাও যাতে তারা দুমুঠো অন্ন খেতে পারে। সেই দৃষ্টিভঙ্গিটিরও পরিবর্তনের প্রয়োজন রয়েছে। শুধু তাদের একটি রোজগারের বন্দোবস্ত নয়, তারা কেমন করে সমাজে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে সেই প্রচেষ্টা করার প্রয়োজন রয়েছে। এবং যোগ্যতা এবং দক্ষতা সাধারণভাবে দেওয়া হয় যেমন প্রতিবন্ধীদের ঠিক তেমনি ভাবে দেওয়ার প্রয়োজন বলে আমি মনে করি। এবং এই প্রয়োজন অনেকে মনে করতে পারে এটি বোধ করি একটি পৃষ্ঠপোষকতা, ইংরেজিতে যাকে বলে প্যাট্রোনাইজিং বা অনুকম্পা বা সহানুভূতি বা দয়া। এটি দয়াও নয়, অনুকম্পাও নয়, সহানুভূতিও নয়। এটি জাতির প্রয়োজনে, আমাদের প্রয়োজনে, সমাজের প্রয়োজনে এই জাতীয় ব্যবস্থা করার প্রয়োজন রয়েছে। কিছু কিছু সুনির্দিষ্ট সুপারিশ এসেছে। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের কথা বলা হয়েছে। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের যে কার্যপরিধি রয়েছে প্রতিবন্ধীদের ব্যাপারে, সেই কার্যপরিধির মাঝখানে তাদেরকে হয়তো তাদের জীবনটিকে একটু সুন্দর করে দেওয়া হয়তো সম্ভব হতে পারে, কিন্তু আসলে যে তাদের যে দক্ষতা দেওয়ার প্রয়োজন রয়েছে সেটি বোধ করি শিক্ষা মন্ত্রণালয়ের মতো মন্ত্রণালয়ে আসার প্রয়োজন। এবং এই জাতীয় আরো মন্ত্রণালয় যেগুলো রয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কথা বলেছেন, সেদিকে আসার প্রয়োজন আছে বলে আমি অত্যন্ত দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমি কতগুলো যে বিশেষ প্রস্তাবনা আনা হয়েছে শিক্ষা বিষয়ক পলিসিতে, আমরা শিক্ষা নীতি বাস্তবায়নের জন্য একটি কমিটি করেছি এবং সেই কমিটিতে একটু উপদেষ্টা পরিষদ করা হচ্ছে। এবং আমি অনুরোধ করবো যে বিপিকেএস থেকে একজনের নাম আমার কাছে বলবেন, তাকে আমি সেই উপদেষ্টা পরিষদের সদস্য করব, যাতে যাই হয়ে থাকে তাহলে প্রতিবন্ধী গিয়ে কোর্টে মামলা করে দিতে পারে যে তার নাগরিক দায়িত্ব লুণ্ঠিত হয়েছে, ভুলুণ্ঠিত হয়েছে। আমি শিক্ষা মন্ত্রণালয়ের যত শিক্ষা প্রতিষ্ঠান হবে আগামীতে প্রত্যেকটিতে আমি র্যাম্পের ব্যবস্থা কম্পালসারি করব। তাহলে কিন্তু কিছু লাভ হবে না। এবং এই প্রসঙ্গে কথা বলা হয়েছে এবং অন্যান্য শিক্ষক উপকরণের কথা বলা হয়েছে। এগুলো আমি শিক্ষা কমিশনের সাথে মন্ত্রণালয়ের সাথে আলাপ করবো, এগুলো কেমন করে এগুলো বাস্তবায়ন করা যায়। এবং আপনাদের বন্ধু, আমাদের বন্ধু জিন জর্জ রয়েছে, আমি তাকেও সময় মতো আমি অনুরোধ করব যাতে এই ব্যাপারে যদি কোনো ব্রেইলি টাইপ সৃষ্টি করার ব্যাপারে বা অন্য
জরুরি সহায়তা বা আর্থিক সহায়তা যদি আসতে পারে সে ব্যাপারে আমি ডিন জর্জের সাথে পরবর্তীতে কথা বলবো। কিন্তু আমি শুধু এটাই বলতে চাই, আমরা যারা আলোচনা এখানে আনলাম বিশেষভাবে আন্তরিকভাবে আমি আশা করছি সেইগুলো বাস্তবায়িত হলেই আমাদের 16 কলা পূর্ণ হয়ে যাবে। তো আমি আবারও আন্তরিকভাবে সবাইকে শুভেচ্ছা মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। তৎসাথে এই অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জনাব। একত্রে দেখা সৌভাগ্য, খুব আমি পরম সৌভাগ্যবান। আমার সাতটা দুলাল উপস্থাপন করুক, তারপরে আমরা আলোচনা যাব। আমাদের শ্রদ্ধেয় বাড়ি ভাই এখানে উপস্থিত আছেন, এটিএন বাংলার প্রধান উপদেষ্টা এবং আমাদের অতি একজন আপনজন। অনেক সাংবাদিক বন্ধুরা আমাদের সঙ্গী হয়েছেন, আমাদের সাথে আছেন। আজকে আমাদের যিনি সভাপতিত্ব করছেন এই প্ল্যানারি সেশনে, তিনিও আপনাদের একজন বন্ধু ভাই, আপনার ইকোনমিক অ্যাডভাইজার। উনি ফাইন্যান্স মিনিস্ট্রি ইকোনমিক অ্যাডভাইজার, আপনারা ওনাকে চিনেন সবাই। আমি সবাইকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমার সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনকে আমি নিকট শুকরিয়া আদায় করছি যে আমরা আজকে এই প্রোগ্রামটা শুরু করতে পেরেছি। যদিও কিছুদিন আগে আমাদের সাইফুর রহমান মাননীয় মন্ত্রী বলেছেন এনজিওরা বড় বড় বিল্ডিং বানায়, এটা ঠিক আছে, বিল্ডিং বানানোটা অপরাধ না, কিন্তু আমি মনে করি তাদেরও এই ডেভেলপমেন্ট অধিকারের ক্ষেত্রে, অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে তাদের অবদান রাখা উচিত, আরো এগিয়ে আসা উচিত, কারণ তাদের নলেজ তো অনেক সুযোগ সুবিধা তাদের ভিতরে অনেক আছে, অনেক রিসোর্স আছে, তাদের এগিয়ে আসা উচিত। মানে এই বিষয়টা আমাদেরকে দেখা উচিত। মানবাধিকার সংগঠনগুলো কিন্তু সবচেয়ে বেশি মানবাধিকার দরকার হচ্ছে প্রতিবন্ধী ব্যক্তিদের, সেই সংগঠন আমরা সবার পক্ষ থেকে একটা হ্যান্ডসাপ করছেন। সে ভূয়া ভাইয়ের সঙ্গে একটু আমি কথা বলতে চাই। উনি আধ্যাত্মিক অনেক ব্যাপার স্যাপার বললেন, কিন্তু আমরা এখানে আজকে এসে জাগতিক ব্যাপার জানতে, কি করতে পারি, সামনে কি করতে পারি, এটা নিয়ে আমি একটা শরণাপন্ন হয়ে এই ব্যাপারটা মুভ করার জানার জন্য সেটি হচ্ছে যে প্রবীণতার বিষয়টি বর্তমানে আমাদের ন্যাশনাল। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইকোনমিক্সে মাস্টার ডিগ্রি করার ডোন্ট মাইন্ড। তো ঘটনা হচ্ছে, এবং আসলে আমরা এতক্ষণ পর্যন্ত জীবনে বহুত সেমিনারে অংশগ্রহণ করেছি, সিদ্ধান্ত নিয়েছি, আসলে কিছুই বাস্তবায়ন হচ্ছে না। এটা হলো ইয়াং ইকোনমিক্স ফর্ম প্রথম করেছি, কারণ বোলাদের জন্য কথা বলতে পারতাম না। এবং এই ইয়াং ইকোনমিক্সটা আলটিমেটলি 20 বছর পরে অর্থনীতি সমিতি আমরা দখল করেছি। গত 4 বছর অর্থনীতি সমিতি আমাদের কন্ট্রোলে। ক্যাডার তৈরি না করলে, কর্মী তৈরি না করলে কোনোদিন প্রতিরোধ করা যায় না। আমি শুরুতে শুধু বলতে চাই যে আয়োজকদের আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই যে এরকম একটি বিষয়ের উপরে আমাকে তারা এখানে কিছুক্ষণ থাকবার জন্য, কিছু বলবার জন্য যে সুযোগ করে দিয়েছেন, সেই জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। কারণ এটি এমন একটি বিষয়,
এই বিষয়টি শুধু যারা প্রতিবন্ধী কিংবা যারা বঞ্চিত তারাই বলবেন এটা ঠিক না। বিধাতা যাদেরকে এই বঞ্চনার শিকার করেনি তাদের বরং বেশি করে বলা উচিত, কারণ এই পরিস্থিতিতে আমিও পড়তে পারতাম। কিংবা অধিকারের কয়েকটি শর্তের কথা আমরা শুনেছি আত্মীয় ভাইয়ের কাছ থেকে, যে আমাদেরকে নীতি কতটা যথার্থ, কতটা আমাদের সকলের জন্য হয়েছে সেটা আমাদেরকে জানতে হবে, দেখতে হবে, বুঝতে হবে। খালি অধিকার এস্টাবলিশের জন্য আমরা একটা নীতি করে ফেললাম তা শুধু হলেই হবে না, নামে নীতি হলে হবে না। আর আমাদেরকে দেখতে হবে সেই নীতি প্রণয়নে আমাদের অংশগ্রহণ, আমাদের মতামত কতটুকু আছে। নাম্বার 2, নীতি 2, স্বাস্থ্য সেবা। স্বাস্থ্য সেবার ক্ষেত্রে এখানে 4টি নয়, এখানে আপনারা স্ট্যান্ডার্ড রুলস যদি দেখেন এখানে 10-15টি পয়েন্ট এখানে বলা হয়েছে। আমি কিন্তু এটাকে সামারি করেছি, আমি সামারিটার মধ্যে প্রেজেন্ট করতে পারবো না, সে সময় পাবো না, কিন্তু নিশ্চয়তা প্রদান করবে প্রতিবন্ধিতার প্রভাব প্রতিরোধ, কমানো অথবা দূরীকরণ করতে রাষ্ট্রসমূহ একত্রে কাজ করবে, অর্থাৎ অনেক দেশের সাথে কাজ করবে। আপনাদের অডিয়েন্স থেকে আপনাদের যারা যারা এই বিষয়ে কথা বলতে চান আপনারা আগের সেশনের মতো আপনাদের জাস্ট নামটা লিখে, নাম পরিচয় লিখে পাঠিয়ে দিতে পারেন, অথবা হাতও তুলতে পারেন। হাত উঠাইলে আমাদের সুবিধা হয়। আচ্ছা জি, হ্যাঁ, তাতে সময়টা বেঁচে যাবে। আচ্ছা জি, এইখানে এক ভাই, জি নামটা বলে দিবেন, সংগঠন যদি তাহলে দুটোই ভালো। আমি জহিরুল ইসলাম, সভাপতি লক্ষ্মীপুর দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা। আসলে আপনার সাথে যা পড়ছে এটার সাথে আমি সম্পূর্ণ একমত। এর আগে আমি একটু কথা বলছিলাম ঋণ সম্পর্কে, যে কথাটা আমি ওই হাত তুলতে তুলতে ভুলে গেছি। এখানে হয়েছে কি আপনার ওই কিছু কথা আছে কাগজে লেখা আছে শারীরিক প্রতিবন্ধী, তো শারীরিক শব্দটা উঠিয়ে শুধু প্রতিবন্ধী বললে সবাই সুযোগ পাবে। এবং যে কথাটা দুলাল ভাই বারবার বলতেছে অদক্ষ লোকের হাতে ঋণ পড়ছে, যেন এই কথাটা প্রতিবন্ধী সংগঠনের মাধ্যমে যেন ঋণ পাইতে পারি, বা অথবা ঋণ দেওয়ার আগে তাদেরকে কিছু ট্রেনিং এর ব্যবস্থা না করে যেন ঋণ না দেওয়া হয়, এই জিনিসটা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। এবং শারীরিক প্রতিবন্ধী কথাটা না বলে শুধু প্রতিবন্ধী কথাটা যেন চিঠি পত্রে থাকে। এখন কোন পয়েন্টে কথা বলতে করলে ভালো। এবার প্রেজেন্টেশন করবেন to identify progress made by government and DPOs as per UN standard and mandate. নাম্বার 3, দীর্ঘরা প্রয়োজন। প্রতিবন্ধী দিবস পালন প্রতি স্তরের জনগণের মধ্যে পালন নিশ্চিতকরণ, প্রচার মাধ্যমে গণসচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন। প্রতিবন্ধিতা প্রতিরোধকল্পে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। জন্মের আগে, জন্মের সময়, জন্মের পরে। পূর্ণভাষণ। 1, সরকারি খাস জমি সরকারি উদ্যোগে অগ্রাধিকারের ভিত্তিতে প্রতিবন্ধীদের নিশ্চিত করা। সরকারি এবং বেসরকারি উদ্যোগে অগ্রাধিকারের ভিত্তিতে জীবনের প্রতিটি ক্ষেত্রে পুনর্বাসনের যাবতীয় ব্যবস্থা নিশ্চিতকরণ। প্রতিবন্ধীদের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তায় উদ্যোগী হন। প্রতিবন্ধীদের যোগ্যতা ও দক্ষতার মূল্যায়ন করুন। অন্তর্ভুক্ত করা। এখানে যে বিষয়টা, যে প্রতিবন্ধী ব্যক্তি যারা আপনার যে সংগঠন রয়েছে সেই সংগঠনের প্রতিনিধি, প্রথমত সংগঠনগুলোর মধ্যে নারী প্রতিবন্ধীদেরকে যুক্ত করতে হবে বেশি বেশি। 2 নম্বর হচ্ছে আপনাদের সংগঠনকে বিভিন্ন
আপনার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় আপনাদের অংশগ্রহণের কথা এখানে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে এবং এটা করবে কে? লক্ষ্যমাত্রা যেটা ডেভেলপমেন্ট আমাদের যে গোল রয়েছে সেখানে মাত্রা অর্জন প্রচেষ্টায় বিশেষ করে দারিদ্র্য বিমোচন, প্রাথমিক শিক্ষা, জেন্ডার এবং যুব কর্মসংস্থানের ক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিরা যে একটি অবিচ্ছেদ্য অংশ তা নিশ্চিত করা। এইখানে 5 নম্বর নীতিতে এটা বলা হয়েছে প্রিন্সিপাল অফ দিস রিজন অফ দি গভর্নমেন্ট। তাদেরকে আসলে ধরা যে আপনাদের এই 4 বছর মেয়াদ পূর্ণ হলে যে তারা কি করেছেন, প্রতিবন্ধীদের কতটুকু করেছেন, এটার একটা কিন্তু আমি একটা ইন্ডিয়ায় দেখেছি, ভারতে দেখেছি যে একটা অর্গানাইজেশন কিন্তু একটা প্রোগ্রেস রিপোর্ট বের করে। এটা ব্যাঙ্গালোরের একটা অর্গানাইজেশন অক্সফোর্ডের সহায়তা একটা প্রোগ্রেস রিপোর্ট বের করে। চমৎকার কত করে বরাদ্দ এসেছে, কত টাকা খরচ হচ্ছে, কি করা উচিত ছিল, কতটুকু হয়নি, একদম প্রোগ্রেস ওরা ত্রৈমাসিক বের করে। এবং এটা থেকে বোঝা যায় যে সরকার কোথায় কি করার কথা ছিল, কতটুকু করে নেই। এই যে ট্র্যাক রেকর্ড করা এবং প্রোগ্রেস রিপোর্ট বের করা, এটা কিন্তু এটাও কিন্তু আমাদেরই কাজ। এখানে কোন এনজিওদের সহায়তা এবং এটা সরকারকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া যে রিসোর্স অ্যালোকেশন কিন্তু থাকলেই হয় না। বিআরএসপি তে বলছি, সব জায়গায় কিন্তু আমরা বাজেট বলছি না, এই বাজেটে এটা নেই। বাজেট থাকলে কি সেই আমাদের রিসোর্স অ্যালোকেশন থাকলে কি সব হয়? ইউটিলাইজেশনের কথা আছে। তো আমার মনে হয় সেটাও আপনাদের এটা খুব ভালো সাজেশন আমার মনে হয় রাখা উচিত, যে আমাদের দেখা যে বাজেটের কতটুকু অংশ আমরা ব্যবহার করছি অ্যাকচুয়ালি ইউজ হয়েছে কিনা। মনসুরা বারবার যে তারা আমি বলতে চাচ্ছি আমাদের বাংলাদেশে একমাত্র একটি স্কুল আছে শুধুমাত্র মেয়েদের জন্য, ব্যাপটিস্ট সংঘ, তাও এখন রাজ্যিক অবস্থায় স্বামী থেকে। তো আমার আপনাদের কাছে প্রশ্ন, আপনারা যদি বিভিন্ন এনজিও মিলে সরকারের কাছে উপস্থাপন করেন যে মেয়েদের জন্য একটি স্কুল, প্রাইমারি না একেবারে এসএসসি পর্যন্ত যদি করা যায়, সেজন্য আপনারা সে সরকারের উপস্থাপন করবেন কিনা। আর কলেজে যারা ম্যাট্রিক পাস করার পরে মেয়েরা থাকার কোনো হোস্টেল নাই, এর জন্য সরকারি পর্যায়ে একটা হোস্টেল করা যায় কিনা, এর জন্য আপনারা সরকারের কাছে এই বিষয়টা উত্থাপন করবেন কিনা আমাদের চেষ্টা করব যে করে। তবে আমরা এটাও চাই যে অন্যান্য বড় বড় সংস্থা যতগুলো এনজিও আছে সেখানে আমরা অ্যাডভোকেসি চালাবো, যে যাতে করে আমরা গেলে শুধুমাত্র মানে তারা সক্ষম ব্যক্তিদের নিয়োগ দিয়ে থাকেন, সেখানেও আমাদের একটা অ্যাডভোকেসির স্কোপ আছে, যেখানে আরো বেশি করে সংখ্যক মানে অফিসে নিয়োগ দেওয়া যায় কিনা। এবং সেটা হয়তো আমার লেখনের মাধ্যমে তো হবেই, এবং সরাসরি এসে দেখা করার চেষ্টা করবো যদি কখনো কোনো সুযোগ হয়। তো এখন আমি আমার এই চেয়ারপারসনকে আমি আমার মাইক দিচ্ছি, উনি পরবর্তী মানে সভাপতি শাসন পরিচালনার জন্য। থ্যাংক ইউ। Millennium Framework for Action. To know the background and why it introduced. এক নম্বর, প্রতিবন্ধী ব্যক্তিদের অংশীদারিত্বের ও ক্ষমতায়নের সহায়তার জন্য। 2, 1981 আন্তর্জাতিক দশক পরিকল্পনা মাফিক কার্যকর না হওয়ার জন্য আজকের এই মহাপরিকল্পনা। গ্রুপ ডেপুটি মিস্টার শাহ আলম, ডাইরেক্টর বরিশাল ডিপিউডি, আপনাকে অনুরোধ করছি বিনীতভাবে আপনার গ্রুপের নেওয়া লাগবে সেই অ্যাকশন স্টেপগুলা আমি আমাদের গ্রুপ 2 এর পক্ষ থেকে তা তুলে ধরছি। সরকারের সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদেরকে মিলেনিয়াম ফ্রেমওয়ার্ক সম্পর্কে স্পষ্ট ধারণা দিতে হবে।
স্পষ্ট ধারণা দিতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ সাত্তার ভাইকে। To know implementation role of BPO for BMF, Bioco Millennium Framework. আমরা সংক্ষিপ্ত সময় আমাদের গ্রুপের সাথে আলাপ করে আমার সম্মানিত চেয়ারপারসনের মাধ্যমে আমি আমার কার্যক্রমের যে রিপোর্টটা সেটা উপস্থাপন করেছি। আমরা যে ভূমিকা নিতে পারি ডিসেবল পিপল অর্গানাইজেশন গুলো স্থানীয় পর্যায়ে এনজিওর ক্ষেত্রে বিএকো মিলেনিয়াম ফ্রেমওয়ার্ক বাস্তবায়নের জন্য অ্যাডভোকেসি লবিং করার উদ্যোগ আমরা নেব। সেটা আমার মনে হচ্ছে সেটা হচ্ছে যে আত্মকর্মসংস্থানের ব্যাপার যেটা, তো সেখানে আমি চাচ্ছিলাম জিনিসটা অ্যাড করার জন্য যে সরকারি হোক বেসরকারি হোক সকল ক্ষেত্রে যে টেলিফোনের রিসেপশনের যে ব্যাপারটা সেখানে যেন অবশ্যই বাধ্যতামূলক হয় প্রতিবন্ধীদের জন্য। কারণ আমরা যারা পুরোপুরি এডুকেশনটা পেয়েছি তারা হয়তো নেতৃত্ব দিতে পারবে, নেতৃত্বের সুযোগটা পাবে বা কোনো অর্গানাইজেশন করতে পারবে বা ভালো কোনো বড় কোনো পোস্টে কাজ করতে পারবে, কিন্তু যারা পুরোপুরি এডুকেশনটা পায়নি তারা কি করবে? তারা যেন অন্তত ওই পোস্টটাকে ধরে যেন কিছু একটা করতে পারে। আর এটা হচ্ছে আর হচ্ছে তো এই বিষয়টি উপরে আমাদের একটা কি পেপার আছে যেটি বিপিকেএস এর সম্মানিত নির্বাহী পরিচালক জনাব আব্দুল সাত্তার উপস্থাপন করবেন। আমরা সেই কি পেপার থেকে বিষয়গুলো জানার চেষ্টা করব। 1992 সালে জাতিসংঘ কর্তৃক প্রত্যেক বছরের 3রা ডিসেম্বরকে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস হিসাবে স্বীকৃতি প্রদান। নাম্বার 2 হচ্ছে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিশ্ব কর্মসূচি ওয়ার্ল্ড প্রোগ্রাম অফ অ্যাকশন। ধন্যবাদ। সেখানে বাংলাদেশ সরকারের কি সম্পৃক্ত ছিল কিনা এটা গেল নাসির ভাই কাছে। আর সত্তর ভাই তার পেপারে একটা জিনিস বলেছেন যে তার পেপারে যে এখানে উল্লেখযোগ্য অগ্রগতি রয়েছে, এই অগ্রগতি গুলো স্পেসিফিকলি কি কি যদি আমাদেরকে বলেন। ধন্যবাদ। অনেকগুলি কনভেনশনে আমার ধারণা যে প্রায় 20টি বা তার বেশি হতে পারে কনভেনশনে সিগনেটারি ছিল, এবং এই 20টার মধ্যে মনে হয় গোটা 2-3 কনভেনশনের প্রতি সরকারের দৃষ্টি তারা ভুলে যাননি। বাকিগুলোকে আমার ধারণা যে তারা পুরোপুরি ভুলে গেছেন। কারণ ভুলে যাওয়াটা খুব সহজ, সোজা, এবং দায় এড়ানোর জন্য ভুলে যাওয়াটা বোধহয় মোক্ষম অস্ত্র। তো যেটা ভুলতে পারছেন না বাংলাদেশ সরকার, আপনাদের কাজে লাগবে কিনা জানি না, তবে হয়তো কাজে লাগবে যদি শোনেন আপনারা, সেটা হচ্ছে যে আমাদেরকে ধরেই নিতে হবে যে সরকার বিভিন্ন আন্তর্জাতিক চুক্তি করে থাকে, সব দেশের সরকারই করে, কিন্তু সেই চুক্তিগুলি যথাযথ বাস্তবায়ন অনেক সময়ে সরকার করতে চায় না। বিষয়ে কিছু বলা হয়েছে কিনা এই বিষয়টা যদি আপনার জানা থাকে তাহলে কাইন্ডলি আমাকে একটু জানালে ভালো। না ভাইয়া, দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আসলে আমি ব্যাপারটা জানি না, ভালো করে আমার জানা হয়নি। আমি শুধু শুনেছি আপনার মতোই এটুকুই যে সাস্টেইনেবিলিটি নিয়ে ইউনাইটেড নেশন আবার নতুন করে উদ্যোগ নিচ্ছে। আমার খুব ভয় লাগে, আমি যখনই শুনি ইউনাইটেড নেশন আর একটা স্পেশাল কোনো কনভেনশন করছে তখন আমি ভয় লাগে এই কারণে যে আমার মনে হয়, আমাকে মাফ করবেন, আমাকে কেউ মানে নেগেটিভ পার্সোনালিটি মনে করে 1991 সালের পর এই প্রথম 1991 সালের পর তাদের নিয়ে একটা ফোরাম করার নির্দেশ আছে কনভেনশনে। আইন অনুসারে যে সমস্ত কাগজপত্র বিষয়ে আমরা জানছি এবং এটা প্রতিষ্ঠান রাজনৈতিক প্রতিষ্ঠান, সেখানে প্রতিবন্ধীদের কোন প্রতিনিধিত্ব থাকার ব্যবস্থা সেখানে আছে কি, আমি সেটা জানতে চাচ্ছিলাম। আমরা এই সমাজ কল্যাণ মন্ত্রণালয় যতদিন পর্যন্ত আমাদের নিয়ে চিন্তা ভাবনা করবে ততদিন আমাদের কোনো অগ্রগতি হবে না। কারণ যে শিশু অধিকারের ব্যাপারটা যে বলা হয়েছে, শিশুদের জন্য আলাদা মন্ত্রণালয় হয়েছে,
যার জন্য শিশুদের অধিকারটা বেরিয়ে আসছে। আমাদের জন্য যখন পর্যন্ত না আলাদা মন্ত্রণালয় এবং আলাদা ডিপার্টমেন্ট তৈরি না হবে ততদিন পর্যন্ত আমাদের অগ্রগতি হবে না। ধন্যবাদ সবাইকে। যদি প্রতিবন্ধী না হতাম, আব্দুল সাত্তার দুলালের সাথে সাক্ষাৎ হতো না, আমার ভাগ্য হতো না। আর 80টা সংগঠনের কর্মকর্তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে যা পাইলাম তাতে খালি আমরা অনেকেই মনে করি যে সরকার আমাকে দিল কি। এখানে আমি বলতে পারি আমার নিজস্ব মনের ভাব প্রকাশ, আমরা সরকারকে দিলাম কি। আপনি এখানে কিভাবে করবেন, কিভাবে ইয়ে করবেন, সবকিছু আমাদেরকে বলুন, আমরা প্রস্তুত দান দিতে। কিন্তু একটি গ্রুপে ছিলেন তারা হয়তো অন্য গ্রুপে কি আলোচনা হয়েছে সেখানে পার্টিসিপেট করতে পারেননি। সুতরাং নিয়ম অনুসারে আমরা 10 মিনিট বা 15 মিনিট সময় ফ্লোর ওপেন করব এবং সেখানে আপনারা আপনাদের মতামত যেগুলো মনে করেন যে কোনো গ্রুপে বা আমরা যে উপস্থাপনা শুনেছি সেখানে আসেনি সেগুলো আপনারা বলতে পারেন। খুব জল্প গবেষণার পর পর্যালোচনা ও আদান প্রদান করা হবে। কনভেনশনে কিংবা আমাদের দেশের ক্ষেত্রে যে প্রাকৃতিক দুর্যোগ হয়, এখানে এই বিষয়টাকে সরকার তথা প্রশাসন সহ এই বিষয়টাকে প্রতিবন্ধীদেরকে প্রায়োরিটি দেওয়া উচিত। কারণ আমি মানিকগঞ্জে বন্যা হয়েছে, সারা দেশে বন্যা হচ্ছে। এখানে আমি আমার জানা মতে আমাদের টার্গেট গ্রুপদের মধ্যে সরকারিভাবে 3 থেকে 4 জন সহযোগিতা পেয়েছে এবং অন্যরা হয়তো বাইরে থেকে বেরোতে পারেনি, বিধায় ত্রাণ কেন্দ্রে যেতে পারেনি। মানে এই বিষয়টা সবচাইতে বঞ্চিত হচ্ছে এবং মানবাধিকার মনে হয় এটা মানবাধিকার মধ্যে যদি পড়ে চরম লঙ্ঘন হচ্ছে। তো আমাদের যে আজকের আয়োজক আমাদের শ্রদ্ধেয় ভাই জনাব আব্দুল সাত্তার দুলাল এবং বর্তমান যে চেয়ারপারসন পালন করতেছেন উনি যাতে আমাদের মানে সরকার যেহেতু জাতির সঙ্গে বিভিন্ন দলিলে স্বাক্ষর করেছেন কিন্তু আসলে তো ভুলে গেছেন, এটা মানে যেটা সকালের সেশনে আলোচনা হয়েছে যে সরকার সবই ভুলে গেছেন। তাদের নিত্যদিনের জীবনের নানা ধরনের অভিজ্ঞতা এবং সমস্যা থেকে এই রেকমেন্ডেশন গুলো এসছে অথবা পরে যেগুলো আপনারা যোগ করলেন সেগুলো এসছে। এগুলোকে আমরা দুটো ক্যাটাগরিতে খুব সহজে ভাগ করতে পারি। একটা হচ্ছে যে একদম স্থানীয় পর্যায়ে যে সমস্ত সমস্যা সেগুলোর কিছু বাস্তবসম্মত পদক্ষেপ আপনারা প্রপোজ করেছেন, এগুলি একটা তালিকা তৈরি করে সেগুলোকে আলাদা করা দরকার এবং সেগুলো নিয়ে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি এবং অনতিবিলম্বে দেনদার করা প্রয়োজন, এটা আমি মনে করি। এবং আয়োজকদের পক্ষে আমি বিশেষভাবে অনুরোধ জানাবো যে তারা এগুলোকে যথাযথ গুরুত্ব দিয়ে আলাদা করে ইমিডিয়েট, মানে এগুলো বেশি দেরি হলে পরে আর এগুলো মনে থাকবে না। এবং যে সমস্ত মন্ত্রী মহোদয়রা এসেছিলেন, গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এসেছিলেন, তাদের কাছে এগুলো যত সম্ভব তাড়াতাড়ি নিয়ে যাওয়া যায় ততই ভালো, তাহলে কিছু অ্যাকশন হবে, তা না হলে তারা আবারও ভুলে যাবেন। সুতরাং তাদের মনে থাকতে থাকতে যদি তাদের কাছে এগুলো নিয়ে যাওয়া যায় তাহলে খুব ভালো হয়। হয়তো যেমন আমাদের অনেক কিছু আমরা কপি পাই নাই, আর এটাতে আমাদের সিদ্ধান্ত আমাদেরকে যদি আগে কপি দেওয়া হইতো তাহলে সিদ্ধান্তটা আরো ভালো হইতো। কেননা আমরা তো শোনার পরে এই সিদ্ধান্তগুলো আমার ভাইরা বোনেরা দিয়েছেন। Role of Disabled People's Organization. এখানে প্রিন্সিপাল চেয়ারপারসন হিসেবে উপস্থিত হবেন মোহাম্মদ কামার মুনির, ডেপুটি সেক্রেটারি অফ বাংলাদেশ গভর্নমেন্ট। মডারেটর হিসেবে থাকছেন সাইফুল হুদা, ইউএনবি, এবং মেইন ফ্যাসিলিটেটর হিসেবে থাকবেন জনাব আব্দুল সাত্তার দুলাল, ফাউন্ডার অ্যান্ড এক্সিকিউটিভ ডিরেক্টর বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি। আমি
সেই সাথে আমাদের মাঝে উপস্থিত আছেন বিপিকেএস এর মাননীয় চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম। আমি অর্থাৎ প্রতিবন্ধী ব্যক্তিদের কথাগুলো শুধু প্রতিবন্ধীদের জন্য নয়, প্রতিবন্ধী ব্যক্তিদের কথাগুলো হবে সার্বিক সকল দেশের সকল মানুষের জন্য অংশ হিসাবে প্রতিবন্ধীরা থাকবে। অর্থাৎ যদি আমার পরিবারে একটা প্রতিবন্ধী ছেলে থাকে, আমার যদি আয় না থাকে আমি তো তাকে কন্ট্রিবিউট করতে পারবো না। সুতরাং আমার আয়টাও যেমন নিশ্চিত করতে হবে, তার জন্য যে আমরা সেবার কথা চিন্তা করছি সেটাও নিশ্চিত করতে হবে। সুতরাং আমার মনে হয় যে আজকে আমরা রোল যেটা চিন্তা করছি সেটা হচ্ছে একটা প্রতিবন্ধী অর্গানাইজেশন কি করে চলবে, তাদের ভূমিকা কি হবে, তাদের নিজেদের মধ্যে এটা চাইতে আমরা যদি একটু চিন্তা করি সেটা হচ্ছে যে তারা ন্যাশনাল ডেভেলপমেন্ট পার্সপেক্টিভে তাদের রোলটা কি হবে সেই দিকে যদি আমরা চিন্তাটাকে নিয়ে যেতে পারি, তাহলে কিন্তু আমরা মেইন স্ট্রিম বলতে আমরা যেটাকে বুঝি, অর্থাৎ ন্যাশনাল ডেভেলপমেন্টের মেইন স্ট্রিম, সেটাতে আমরা নিজেরা জয়েন করতে পারবো। তা আমার শুধুমাত্র দিক নির্দেশনার আজকের জন্য এইটুকুই যে আমাদের চিন্তাটা আমাদের সংগঠন কেন্দ্রিক নয়, আমাদের চিন্তাটা পুরো দেশ কেন্দ্রিক। এখন দেশের যে আমাদের এখানে অনেক ডিসেবল পিপল অর্গানাইজেশনের প্রতিনিধি আছে, কিন্তু এই ডিসেবল পিপলস অর্গানাইজেশন গুলোকে ভাবতে হবে আমাদের অর্গানাইজেশনটা কি। তো আমি এইটা একটু আমি পড়তে চাই। এইরূপ সংগঠন রাজনৈতিক হওয়া উচিত এবং বেসরকারি প্রতিবন্ধী ব্যক্তি সহ সকলের জন্য হওয়া উচিত। প্রতিবন্ধী ব্যক্তিদের দ্বারা পরিচালিত কার্যক্রম বাস্তবায়িত সদস্য ভিত্তিক হওয়া উচিত এবং প্রতিনিধিত্বশীল প্রতিবন্ধী ব্যক্তিদের একটি টেকসই সংগঠন এটা হওয়া উচিত। একজন প্রতিবন্ধী ব্যক্তি যেন তার উদ্যোগের মাধ্যমে স্বাধীন বাধামুক্ত ভাবে পরিবার ও সমাজে সমতার ভিত্তিতে সম্পৃক্ত থেকে নিজ উন্নয়ন, দেশ ও জাতির উন্নয়নে অবদান রাখতে পারে। এই প্রত্যয় নিয়ে এইরূপ সংগঠনের প্রতিষ্ঠা করা উচিত। আমি এটা আমাদের প্রথমে 10টা প্রশ্ন ইনভাইট করি, আপনি একটু প্রশ্নগুলি বলেন, তারপর 10টা প্রশ্ন নিয়ে আব্দুল সাত্তার দুলাল সাহেব আপনাদের আপনারা পড়তে যাচ্ছেন। লিখিত আকারে যাদের প্রশ্ন আছে এটা একজন ভলান্টিয়ারের মাধ্যমে চলে আসতে হয়। কয়েকটা দিয়ে যান। এই বাংলাদেশ সরকারের যে একটা সমাজ কল্যাণ মন্ত্রণালয়, এই মন্ত্রণালয়টা সমাজ কল্যাণ মন্ত্রণালয়, সমাজ কল্যাণের জন্য মন্ত্রণালয়টা, কিন্তু যাদের কল্যাণের কোনো প্রয়োজন নাই তাদের জন্য না, যাদের কল্যাণের প্রয়োজন আছে তাদের জন্য এই মন্ত্রণালয় করা হয়েছে। এই বিষয়টা আমি জানতে চাই। আমি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে 3 বছর কাজ করার সুযোগ পেয়েছিলাম। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মূল যে ম্যান্ডেটটা সেটা হচ্ছে মূলত সমাজের পিছিয়ে পড়া অংশ বা অবহেলিত যে অংশটাকে, সেই অংশকে কি করে এগিয়ে নিয়ে যাওয়া যাবে তার জন্য উপায় নির্ধারণ করা এবং বাস্তবায়ন। আমরা যারা প্রতিবন্ধী এখানে এসছি, আমরা আসলে সবাই ভাই। প্রথমে আমরা যে এক মায়ের পেটের 4 ভাই এটা মনে করতে হবে। Those who are visually impaired person, I mean দৃষ্টি প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী, মানসিক প্রতিবন্ধী ও শ্রবণ প্রতিবন্ধী। এরকম কোনো ডিসিশন নেওয়া হবে কিনা যে প্রতিবন্ধীদের স্যানিটেশন বা লেট্রিনের যে বিষয়টা আছে সেটা আপনি দেখবেন, নাম্বার 1। নাম্বার 2 হলো যে আপনার এরকম রিকোয়ারমেন্ট থাকবে কিনা বা সাজেস্ট থাকবে কিনা যে যোগাযোগ মন্ত্রণালয়ে যে
সিগন্যাল ব্যবস্থাটা আছে সেখানে প্রতিবন্ধীরা যাতে বাসে উঠতে পারে, যে নির্দিষ্ট স্থানে যাতে বাস থামে। থ্যাংক ইউ। চেতনার আমূল পরিবর্তন আনতে হবে। আচ্ছা, প্রতিবন্ধীদের দেশপ্রেম জাগ্রত করতে হবে, প্রতিবন্ধীদের দেশপ্রেম জাগ্রত করতে হবে, প্রতিটি বিভাগে সমন্বয় সাধন করতে হবে। এটা রাখেন, বিভাগে সমন্বয় সাধন করা মানে জাতীয় উন্নয়নে প্রতিবন্ধীদের সমন্বয় জাতীয় উন্নয়নে প্রতিবন্ধীদের পরিচিত থাকতে হবে। আমরা যদি শিক্ষার উন্নয়ন না ঘটাই, আমাদের ডিপিও গুলো কি ভূমিকা পালন করবে? শিক্ষার ক্ষেত্রে উন্নয়ন করবে না স্যার? আপনার ডিপিও লবিং করবে বা বেশি করবে স্বাস্থ্য ক্ষেত্রে, এখানে ক্ষেত্রগুলো এরিয়াগুলো কি চিহ্নিত করবে? হ্যাঁ, শিক্ষা, স্বাস্থ্য, তারপরে আমাদেরকে আমাদের স্থানীয় পর্যায়ে অ্যাক্সেসিবিলিটিকে এনশিওর করতে হবে। এই এনশিওর করলে আমরা শিক্ষার সুযোগ পাবো, স্বাস্থ্য সুযোগ পাবো, এইগুলো আসবে এখানে পলিসি। বিজ্ঞান বিষয়ক ব্যাপারে প্রতিবন্ধীদের অগ্রাধিকার দিতে হবে। মানে ভবকের কেন্দ্র যেটা আছে, ভবকের কেন্দ্র বলতে আমি বুঝি যার কোনো ঠিকানা নাই, যার কোনো মানে জায়গা নাই, যার কোনো আশ্রয় নাই, তাকে ভবক কেন্দ্র বলা হয়। কিন্তু আমাদের প্রতিবন্ধীদের ঠিকানা আছে, আশ্রয় আছে, আমাদের ঠিক প্রতিবন্ধীদের প্ল্যাটফর্ম আছে। কিন্তু আমি দেখি যে একটা প্রতিবন্ধী যদি রাস্তায় বের হয়, সে কোনো কর্মক্ষেত্রে যাওয়ার চিন্তা করে, তাকে পুলিশ সেই ভবকেন্দ্রের লোক একজন ভিক্ষুক মনে করে ধরে নিয়ে যায়। মাননীয় সচিব মহোদয়, এই ব্যাপারে আমরা প্রতিবন্ধীরা রেহাই পাইতে পারি কি? এই জন্য ব্যবস্থা গ্রহণ করবেন কি? এই ব্যাপারে আমি আপনার সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তিনি বলেছেন যে আমি আপনারা আমার ভাই, আমার বোন, আপনারা এখানে এসেছেন, এটা এই ভাই আর বোন বলাটা আমরা কি কোন জায়গায় এসেছি? আজকে আমি এই জায়গাটাতে একটি জান্নাতের জায়গায় পরিবেশিত হয়েছি। ইন্নাদ দুনিয়া জান্নাতুন ওয়া ইন্নাদ দুনিয়া জাহান্নামুন। দুনিয়ার মধ্যে জান্নাত এবং জাহান্নামের নমুনা আছে। কোন মানুষ, যে মানুষগুলো শান্তির মধ্যে বসবাস করছে তারাই হলো জাহান্নামী, আর যে মানুষগুলো শান্তির অববাহিকায় রয়েছে তারাই হলো জান্নাতি। আমি যাদেরকে দেখছি তারা সকলেই একটা সংগঠনের কর্ণধার, এবং আমি সত্যি মুগ্ধ যে বাংলাদেশে এতগুলো সংগঠন আছে যারা ডিসেবিলিটি নিয়ে সত্যি সত্যি কাজ করছে, এবং যাদের ভেতরে ডিসেবিলিটির ব্যাপারটাও রয়ে গেছে। কারণ তো আমি মূল বিষয়ে চলে যাই। আজকের প্রতিপাদ্য বিষয়টি মূলত তিনটি অংশে বিভক্ত। এক, প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন ডিপিওস। দুই, প্রতিবন্ধী নারী উইমেন উইথ ডিসেবিলিটিস। তিন, অংশগ্রহণ পার্টিসিপেশন। মিষ্টি আপনাকে ধন্যবাদ জানাবেন এর জন্য। তিনি একটা যেটা একেবারে ইনোভেটিভ নতুন একটা ধারণাকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছেন। আমার একটু অনুরোধ থাকবে যে পেপারসটি বাংলাদেশ
বাংলাদেশের প্রতিবন্ধী নারীদের জন্য, প্রতিবন্ধী নারীদের অংশগ্রহণের জন্য এবং তাদের স্ব-সংগঠনে স্থান করে দেওয়ার জন্য যে পেপারটি যে উপস্থাপন করেছেন, এটি বাংলাদেশে আমার দৃষ্টিকোণ থেকে এনজিও সেক্টরে এই প্রথম। মেয়েদেরকে এমনি ধরে নেওয়া হয় ডিসেবল, কারণ তারা সমাজে অনেক স্ট্রাগল করতে হয় তাদেরকে এস্টাবলিশ করতে। তারপরে যদি তারা কোনো ডিসেবল হয়, এটা যে কি পরিমাণ মানে বিপর্যয় তাদের পরিবার এবং তাদের জন্য ডেকে আনে, এটা বলার না। আর আজকে যে আমি এতগুলো মেয়েকে দেখছি, এটাই আমার কাছে মনে হচ্ছে যে এটা বিশাল সফলতা আপনাদের। আমরা যারা প্রতিবন্ধী নারী আছি, যারা নিজেরা সংগঠন করতে যাচ্ছি বা শুরু করেছি, হাঁটি হাঁটি পাপা করছি, আমরা যাতে আপনার কাছ থেকে সব রকম সাহায্য সহযোগিতা পাই সেই আশ্বাস আপনি দিয়েছেন, এবং সেজন্য আমরা সবাই কৃতজ্ঞ। থ্যাংক ইউ। হলো যে সম্প্রতি শুনলাম যে উনি 1 বছর জাপান ট্রেনিং করে এসেছেন। আসলে সেই কোন বিষয়ের উপর প্রশিক্ষণ নিয়ে আসছেন সেটা একটু সংক্ষেপে বললে ভালো হতো। ধন্যবাদ। কোন বিষয়ে? ডিজেবল ওয়েলফেয়ার হয়ে আসতে আমাদেরকে অনেক স্ট্রাগল করতে হয়। পরিবার সব সময় আমাদেরকে নিয়ে খুব বেশি দুশ্চিন্তা করে, সামাজিক নিরাপত্তা ইত্যাদি অনেক বিষয়ে চিন্তা করে, যে জন্য আমরা কর্মক্ষেত্রে আগাতে পারি না। আর সামাজিক বাধা তো রয়েই গেছে। দেখা যায় বিয়ের ক্ষেত্রে প্রচুর যৌথ ইয়ে না হলে তার বিয়ে হয় না, বা চাকরি ক্ষেত্রে আছে। সেহেতু আমরা প্রতিবন্ধী মেয়েদের আরো দূর অবস্থা, সেখানে মেয়েদের কিন্তু বুদ্ধিবতী কাউকে দেখা যায় না। এদেরকে বুদ্ধিবতী নারীদের কিভাবে অংশগ্রহণ করানো যায় সে সম্পর্কে যারা লিডারশিপ। থ্যাংক ইউ। সেমিনার প্রথম থেকে শুনতেছে, আমাদের অনেক ভাইয়েরা বলতেছেন যে নারীরা আগায় আসে না। বা কিছুক্ষণ আগে এক ভাইয়া বললেন যে দৃষ্টি প্রতিবন্ধী নারী সংগঠন করছে, কিন্তু দৃষ্টি প্রতিবন্ধীরা আগে এগিয়ে আসে না। কিন্তু আপনারা যদি আমাদের না জানা মনে মনে লুকিয়ে রাখেন, তাহলে আমরা কিভাবে এগিয়ে আসবো? সেনসিটাইজেশন, আমাদের যে অ্যাওয়ারনেস রেজিং এর জন্য আপনারা এরকম কোন পদক্ষেপ নেবেন কিনা নারী লিডারশিপ ডেভেলপমেন্ট করার জন্য? ধন্যবাদ। যে প্রতিবন্ধী নারী সংগঠনের, জাপানের প্রতিবন্ধী নারী সংগঠনের হোম পেজ আছে, আসলে ওখানে প্রতিবন্ধী সেই স্কুলটা এখন কমার্শিয়াল, দৃষ্টি প্রতিবন্ধী বন্ধ করে ওটা এখন ইয়ে হয়ে গেছে, সাইটেড স্কুল হয়ে গেছে অলরেডি। সেটা আছে আপনাদের কাছে যে আমরা কোনোভাবে অ্যাডভোকেসি করে এই যে মহিলা আসনগুলো এসছে, আমাদের মধ্যে থেকে একজন নারী প্রতিবন্ধীকে আমরা সেই আসনে যদি কোনোভাবে করতে পারি, অবশ্য যদিও এটা হাইকোর্টের চ্যালেঞ্জ আছে আপনারা জানেন, তবু যদি আমরা চেষ্টা করে কোনোভাবে করতে পারি, প্রতিবন্ধী মেয়েদের এমনিও মেয়েদের নেতৃত্ব প্লাস প্রতিবন্ধী মেয়েদের নেতৃত্বটার ব্যাপারে আরেকটু না বেশি রকম করে মানে প্রোগ্রাম নিয়ে যত্নবান হতে হবে। যখন
মানে কোনো করতে যাবে বারবার না নিয়ে চলবে, যেহেতু সাবজেক্টটা হলো না। কথাটা বলতে চাচ্ছেন, হ্যাঁ বলেন আপনি এখানে দিলীপ আবার বলেন। যেহেতু আমরা জায়গায় বলছি যে তার ভূমিকাটা তারে তো অন্য করাই দেবে না, যেহেতু দরকার নাই যেহেতু বলেন বক্তব্য বলেন প্রতিবন্ধী নারীর ভূমিকাটা বলতে হবে, গড়ে তুলতে হবে। প্রতিষ্ঠিত প্রতিবন্ধী নারীকে দৃষ্টান্ত হিসাবে উপস্থাপন করা, প্রতিবন্ধী নারী ও পরিবারকে তাদের অধিকার ভিত্তিক প্রশিক্ষণ দেওয়া, সমাজ ভিত্তিক প্রতিবন্ধী নারীকে লিডারশিপ ট্রেনিং দেওয়া। আমাদের এই সেশনের যে বিষয়টা সেটা হলো আমাদের 5 ইয়ার্স যৌথ মানে 5 বছরের যৌথ কৌশল আমরা প্রণয়ন করতে চাই। অর্থাৎ আমরা যে এখানে 80টি সংগঠন আছি, আমরা 80টি সংগঠন মিলে একটি যৌথ কৌশল প্রণয়ন করব। এই সেশনের আপনার বিষয়টা হচ্ছে এরকম। এই বিষয় ধন্যবাদ সরকার ভাইকে, সবাইকে আজকের এই শুভ সকালে জিডি ভবনে স্বাগতম। আমরা যতটুকু জানি যে কদিন ধরে আপনারা একটা কর্ম অধিবেশনে ব্যাপৃত ছিলেন এবং প্রচুর চিন্তা ভাবনা মধ্য দিয়ে আজকে এই সকালে এখানে উপনীত হয়েছেন। আসলে অনেকগুলো মাথা একত্রে মিলিত হলে প্রচুর আইডিয়া আমরা লাভ করতে পারি এবং সবার সম্মিলিত প্রয়াস আমাদেরকে কালেক্টিভ ভাবে একটা নতুন মাত্রায় নিয়ে উপনীত করতে পারে, এটা আমার বিশ্বাস। আমাদের সঞ্চালক জনাব মোসাদ্দেক মাহমুদ সাহেব এসে উপনীত হয়েছেন, তাকে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি। আসতে বলা হয়েছে সেই জন্য আমি কৃতজ্ঞ জানাচ্ছি। সবচেয়ে যে জিনিসটা আমার খুব ভালো লেগেছে যে পিপি কেস এবং অন্যান্য যে প্রতিবন্ধীদের উন্নয়নের কাজ হচ্ছে তা আমি প্রায় আমার সাংবাদিকতা জীবনে প্রায় গত 13-14 বছর আমার ফলো করার সুযোগ হচ্ছে। সবচেয়ে বড় কথা যে এই কয়েক বছরে আমার যেটা মূল্যায়ন সেটা হচ্ছে যে প্রতিবন্ধীদের ব্যাপারে যে সমাজ সচেতনতা এখনো যথেষ্ট না হলেও অন্তত কিছুটা হলেও বৃদ্ধি পেয়েছে গত 15 বছরে, এবং প্রতিবন্ধী বিষয়ে যারা উন্নয়ন কাজে অংশ নিতে চায় তাদেরকে সহায়তা করবেন, এই আশাবাদ ব্যক্ত করেই আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। প্রতিবন্ধী
ব্যক্তিরাই সবচেয়ে বেশি উপযুক্ত এবং তৈরি। বাস্তব দৃষ্টান্ত থেকে একটি প্রতিবেদন হয় যে প্রতিবন্ধী ব্যক্তিরা যখন সক্রিয়ভাবে তাদের নিজেদের সমস্যাগুলোর কথা বলে এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে, তখন এই প্রতিবন্ধী ব্যক্তিদের নিজেদের এবং বৃহত্তর জনগোষ্ঠীর জীবন মান এর উন্নয়ন ঘটে। আপনাদের এই 3 দিনের আলোচনার পরিপ্রেক্ষিতে এবং আপনাদের সিদ্ধান্ত গ্রহণের কারণে আমরা চিন্তা করেছি যে এই প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠনে একটি যৌথ পরিকল্পনা from the grassroots level to national level and also the international, তথা একেবারে তৃণমূল পর্যায় থেকে জাতীয় পর্যায় এবং আন্তর্জাতিক পর্যায়ে আমাদের একটি পরিকল্পনার দিকে যেতে হয় এবং একটি পরিকল্পনা তৈরি করতে হয়। সেই কারণে আমি এখানে বলছি যে প্রতিবন্ধী ব্যক্তিদের স্বসংগঠন একটি কৌশলগত পরিকল্পনার প্রয়োজন, যেটা হতে পারে তৃণমূল পর্যায়ের জন্য একটি পরিকল্পনা, তৃণমূল পর্যায়ের জন্য কিছু কার্যক্রম, জেলা পর্যায়ের জন্য কিছু কার্যক্রম এবং জাতীয় পর্যায়ের জন্য কিছু কার্যক্রম। এবং আমরা যদি ইউনাইটেড নেশনস এবং মিলেনিয়াম ফ্রেমওয়ার্কের যে তাদের অ্যাকশন প্ল্যান আছে বা যে নীতিমালা আছে সেগুলি অর্জন করতে হলে আমাদের আন্তর্জাতিকভাবে কিছু এই প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠনের কিছু কার্যক্রম পরিকল্পনা করা প্রয়োজন। আমরা সেদিকেই আলোচনা করতে আমি বিনীতভাবে অনুরোধ করব আমাদের শ্রদ্ধেয় স্যার যে চেয়ারম্যান স্যার আছেন আজকের সেশনে এবং মডারেটর আছেন, তাদেরকে আমরা কিভাবে পরবর্তী এই 5 ইয়ার্স প্ল্যানটা জয়েন্ট প্ল্যান অফ ডিসেবল পিপল অর্গানাইজেশনের বিভিন্ন লেভেলে আমরা করতে পারি সেই দিক নির্দেশনা দেওয়ার জন্য বিনীতভাবে সকলকে ধন্যবাদ। আমরা যতগুলো এনজিও আছি এটা কোনো রেস্ট্রিকশন নাই, যে যেমন মনে করে তেমনি কাজ করে। ফলে ডুপ্লিকেটিং ওয়ার্ক হচ্ছে, অনেক প্রয়োজনীয় কাজ আমরা সুবিধ করতে পারতেছি না, সেই কাজটা বৃদ্ধি করতে পারতেছি না, মূল্যায়ন করতে পারতেছি না। আমরা এরকম করতে পারি কি না আমাদের যেসব কাজগুলো আছে সেগুলো চিহ্নিত করে আমরা 2-3টা এনজিওকে একই কাজ দেব, কম্পিটিশন কাজ ভালো মন্দ দেখব, এইভাবে সব কাজগুলো কাভার হয় তৃণমূল পর্যায় পর্যন্ত, সেটা আমরা যেন লক্ষ্য করি, তাহলে আমাদের কাজে ভবিষ্যৎ সঠিক গুরুত্ব দিয়ে ডোনেশন প্রদানের সুপারিশ করা, প্রতিবন্ধীদের উচ্চশিক্ষা, তাদের উচ্চতর প্রশিক্ষণ, প্রযুক্তি এবং পুনর্বাসনের জন্য আঞ্চলিক ও আন্তর্জাতিক দাতা সমূহকে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অনুরোধ করা যাতে তারা বৃত্তি প্রদান করে। Entrepreneurship development for disabled community করার জন্য আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে প্রয়োজনীয় পরামর্শ, সুযোগ সুবিধা প্রদানের জন্য সুপারিশ করা। বিভিন্ন চ্যাপ্টার গ্রুপের যে আমি শুনলাম, সাজেশন শুনলাম বা রিকমেন্ডেশন শুনলাম, সেখান থেকে একটি জিনিস আমার বেশ ভালো লেগেছে এবং সাপোর্টিং একটি সাজেশন আমিও দিতে চাই।
চাচ্ছি, সেটা হচ্ছে সার্ক মহাসচিবের কাছে আগামী জানুয়ারিতে যে সার্ক সেশন হবে ঢাকায়, সেখানে একটা প্রতিবেদন পেশ করার চিন্তা ভাবনা করা হয়েছে। সেখানে আমি আরেকটা করতে চাচ্ছি যে বাংলাদেশের ডিপিও গুলো এ ব্যাপারে আমার মনে হয় বিশেষ করে দুলাল ভাইয়ের সংগঠন বিপিকে উদ্যোগ নিতে পারে। সার্ক ডিপিও গুলোর একটা কনফারেন্স হতে পারে কিনা সার্কের পরপরই ঢাকায়, এটা আমার মনে হয় একটা উদ্যোগ নেওয়া যেতে পারে। আর একটা সংযোজন, আমাদের উপরে যে অবদান রাখতে পারেন যে বিষয়টি, সেটির সাথে উপরে উল্লেখিত প্রতিবন্ধী বিষয়ক সকল বিভাগে নারী প্রতিবন্ধীদেরকে বিশেষভাবে অগ্রাধিকার নিশ্চিত করতে হবে। আমাদের এই ছিল এই পেপারসে নতুন সংযোজন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং কোরআন তেলাওয়াত করছেন মোহাম্মদ বশির উল্লাহ, বরিশাল ডিসেবল পিপলস অর্গানাইজেশনের ভাইস চেয়ারম্যান। وللآخرة خير لك من الأولى ولسوف يؤتيك ربك فترضى لم يجدك يتيما فآوى صدق الله المولانا العظيم। আপনাদের উপস্থিতির জন্য এই লিডারশিপ ট্রেনিং সেমিনার আজকে আমরা যে 4 দিনের 1 থেকে 1 আগস্ট থেকে 4 আগস্ট পর্যন্ত আজকে এটা সমাপনী হতে যাচ্ছে। এই ট্রেনিং বাংলাদেশে ডিসেবল পিপলস অর্গানাইজেশন যেগুলো আছে তাদের প্রতিনিধিদের জন্য প্রথম বাংলাদেশে অনুষ্ঠিত হলো এবং এখানে যারা উপস্থিত হয়েছেন 130 জন প্রতিনিধি এখানে উপস্থিত আছেন এবং গত 4 দিন যাবত ওনারা ট্রেনিং রিসিভ করেছেন। প্রায় 80টি ডিসেবল পিপলস অর্গানাইজেশন। এই অর্গানাইজেশন গুলোর যে বৈশিষ্ট্য সেটা হলো এটা অফ দি এন্ড বাই দি ডিসেবল পিপলস অর্গানাইজেশন। This is the of and by disabled people's organization working for all. এখানে যারা উপস্থিত হয়েছেন এদেরকে আমরা বলতে পারি এই দেশে 10% ডিসেবল পপুলেশন যে ডিসেবল পিপলস আছে আমাদের পরিসংখ্যান অনুযায়ী, তার প্রতিনিধিরা আজকে এখানে একত্রিত হয়েছেন। যৌথ ঘোষণা, এক, জাতীয়ভাবে প্রতিবন্ধী ব্যক্তিদের জরিপ করা। 2, সার্ক সম্মেলনের পাশাপাশি সার্ক অঞ্চলে প্রতিবন্ধী ব্যক্তিদের স্ব-সংগঠনের জন্য অনুরূপ সম্মেলনের ব্যবস্থা করা। 3, প্রতিবন্ধী নারীদেরকে অগ্রাধিকার প্রদান করে প্রতিবন্ধী ব্যক্তিদের স্ব-সংগঠন সমূহকে শক্তিশালীকরণ ও উন্নয়নের প্রক্রিয়ায় সরকারের সকল প্রকার আর্থিক, সামাজিক, নিরাপত্তা, প্রশাসনিক ও
সহায়তা নিশ্চিত করা। তো আমি খুব সংক্ষেপে এটা পড়ে শোনালাম। ইতিমধ্যেই আমাদের নির্বাহী পরিচালক মহোদয় বলেছেন যে আমাদের অতিথিবৃন্দকে এই ডিক্লারেশনের কপি হস্তান্তর করা হবে। আমি ব্যক্তিগতভাবে আজকে এই সমাপনী অনুষ্ঠানে অত্যন্ত কষ্ট করে আমাদের মন্ত্রী মহোদয় সহ এবং সম্মানিত বিশেষ অতিথি হার এক্সেলেন্সি লয়েড বার্কার এবং আমার অত্যন্ত ঘনিষ্ঠ এবং প্রিয় জনাব মোশাররফ হোসেন এডিডি বাংলাদেশ রিপ্রেজেন্টেটিভ, তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং আমার এবং আমাদের প্রতিবন্ধীদের সকলের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। এবং আশরাফুল নাহার বৃষ্টি ভূমিকা প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও মর্যাদা নিশ্চিতকল্পে একটি ব্যাপক ও পূর্ণাঙ্গ ইউএন কনভেনশন প্রণয়নের লক্ষ্যে মেক্সিকোর উদ্যোগে 2001 সালের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদ সভার কার্যবিবরণী 56/168 মোতাবেক একটি অ্যাডহক কমিটি প্রতিষ্ঠা করা হয় এবং রাখার জন্য অনুরোধ করা হয়। 2002 সালের 29 জুলাই থেকে 9 আগস্ট পর্যন্ত নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত সাধারণ পরিষদের সভায় এই বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়, যাতে বাংলাদেশ সরকারের সমর্থন প্রদান। 4 দিনের সেমিনার থেকে এই বিষয়ে সবাই একমত হয়েছে যে আসলে প্রতিবন্ধী ব্যক্তিদেরকে উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করা গেলে দেশ ও জাতির উন্নয়ন অবশ্যম্ভাবী। ধন্যবাদ। এই ট্রেনিং যে কতটুকু সার্থক হয়েছে তার আমার কাছে মনে হচ্ছে, আমার যে পাশে যে একজন অংশগ্রহণকারী ছিলেন ওসমান খালেদ, উনি বলছিলেন যে আমেরিকা দেশে যে প্রতিবন্ধী আইন আছে এটা একটা দুর্বল প্রকৃতির আইন। এই প্রতিবন্ধী আইনটিকে সংশোধন করা উচিত এবং শক্তিশালী করা উচিত। উনি এই আবেদন জানিয়েছেন। আজকে এই প্রশিক্ষণ গ্রহণ করার পক্ষে মাননীয় মন্ত্রীর মাধ্যমে সরকার যেন 2004 সালের মধ্যেই এই প্রতিবন্ধী আইনটিকে সংশোধন করে প্রতিবন্ধীদের অধিকার রক্ষার জন্য উপযোগী একটি আইন প্রণয়ন করেন। প্রতিবন্ধীদের ব্যক্তিদের উন্নয়ন প্রক্রিয়ায় বা মূলস্রোত ধারায় প্রতিবন্ধীদের অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে আপনি যদি আপনার মন্ত্রণালয়ের মাধ্যমে একটি ভূমিকা রাখেন, তাহলে এই প্রতিবন্ধীরাও দারিদ্র্য বিমোচন প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত হবে। ধন্যবাদ সবাই। Thunderbounce project accompanied by my good friend Sata, and I can attest to the professionalism and caring way in which BPKS have met the objectives, including capacity building for the people to take over the running of that program. It's commendable that BPKS has addressed disability from a national perspective instead of only being concentrating here in Dhaka. It addresses disability issues in all levels of the social structure, as well as in different types of occupations. Unlawful to discriminate in the provision of goods, services or facilities against people on the basis that they have had or may have a disability. Positive programs also operate to ensure mainstreaming disability throughout all government programs. The right opportunities can positively contribute to the economy, so it's important that NGOs and organisations such as BPKS continue to devise strategies assisting
persons with disability to find gainful employment, to attain independence. Rating BPKS on their efforts. And I'm positive that this workshop will make a difference to the lives of many persons with disability. My special congratulations to each and every recipient of certificates here today, all you who have attended and participated in the seminar, and my good wishes to you all for your future endeavours. Thank you. হিসেবে যাদেরকে আখ্যায়িত করা হয় তাদের জন্য সহযোগিতা আসবে কাজে প্রথমে আমাদের দেশকে স্বয়ংসম্পন্ন করতে এবং সেই জন্যও কিন্তু এনজিওরা প্রচুর ভূমিকা তারা সরকারের পাশাপাশি রেখে যাচ্ছে। এই ধরনের ফিলিংস কাজ করা আমাদের মধ্যে ঠিক হবে না যে we shouldn't think that all NGOs are bad. There are many NGOs, they're good, they're working good. Good intention এই জন্য যে অতি নিকটে যে ছেলেমেয়েরা যাদের সঙ্গে আমাদের চলতে হয় তাদের কথা কি আমরা সত্যিকারে ভাবি, তাদের জন্য কি আমরা সমস্যা যে যে সমস্যায় তারা জর্জরিত সেই সমস্যাগুলো সমাধানের কথা কি আমরা আসলে এটা একটা বিরাট বিষয়। এটা আপনার মনকে অনেক শক্ত করবে, তাতে করে আমরা আমাদের যে ডিজায়ার্ড গোল যেটা সেই গোলে আমরা গিয়ে পৌঁছতে পারবো। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সমিতি জিন্দাবাদ। Thank you. Sociology. এরপরে আছেন অনিমেষ তজু। পরে আছেন জাহাঙ্গীর রহমান। রোকসানা শরীফ। মোহাম্মদ জাহাঙ্গীর আলম।